আরব তার সব রাগ অরুণের উপর ঝাড়তে থাকে এবং তাকে এই অভিযোগ করতে শুরু করে যে সে তার সুপে ওষুধ মিশিয়ে দিয়েছে যাতে সে গর্ভবতী হতে পারে। এখানে আরব অরুণকে খুব খারাপ খারাপ কথা বলে, এমনকি সে তাকে এটাও বলে দিয়ে যে তুমি গর্ভবতী হয়ে গেলে কি সে বাচ্চা খুশি হবে এটা জেনে যে তার মা তার বাবাকে নেশার ওষুধ খাইয়ে তার সঙ্গে সুবিধা নিয়েছে। অরুণ, তুমি সে মানুষের সঙ্গে টাকার জন্য শুয়েছো যাকে তুমি এত ঘৃণা করো। তখন অরুণের রাগ হয়ে যায় এবং সে আরবকে টেনে একটা চোয়ার মারে। তখন আরবর আগে অরুণকে কিস করে এবং বলে আমি তোমাকে আগে বলেছি যদি তুমি আমাকে চোয়ার মারো তাহলে আমি তোমাকে কিস করব। তখন অরুণের আরবের উপর খুব রাগ হয়, কারণ সে আবার তাকে চোয়ার মারার চেষ্টা করে কিন্তু থেমে যায় এমন বলে যদি আমি গর্ভবতী হয়েও যাই তাহলে আমি সে বাচ্চার আমার ভাগ্য মনে করব, তুমি যতই তার প্রতি ঘৃণা করো না কেন। এই কথা বলে অরুণ সেখান থেকে চলে যায়। আরব এসব শুনে তার মাথা আরও খারাপ হয়ে যায়। ঠিক তখনই ওই দিক থেকে দাঁড়িয়ে আসেন এবং আরবকে জিজ্ঞেস করেন আসলে অরুণের কি হয়েছে, তার চোখ এত লাল কেন ছিল, তুমি কি তাকে কাঁদিয়েছো? আরব বলে সে কি আবার তোমার কাছে কি আমার নামে নালিশ করেছে? দাদি বলেন এমন কোনো কথা নয়, সে আমাকে কিছুই বলেনি, তার চোখ লাল ছিল বলে আমার মনে হয়েছে। আরব বলে দাদি তোমার কাছে সবসময় তার ভোলাবালা চেহারা দেখা যায়, কেন তার ভয়ঙ্কর মুখ দেখা যায় না? সে এক নম্বরে নাটকবাজ, সে শুধু পুরুষদেরকে নেশার ওষুধ খাইয়ে তাদেরকে সিরিয়াস করতে জানে। দাদি যখন এই কথা শুনেন তখন তিনি আরবকে মারতে শুরু করেন এবং বলেন তুমি তোমার স্ত্রী সম্পর্কে এমন কথা কিভাবে বলতে পারো? আরব বলে আমি কি ভুল কিছু বলেছি? তোমার জানা আছে সে আমার সঙ্গে কি করেছে? সে আমাকে নেশার ওষুধ খাইয়ে আমার সঙ্গে সুবিধা নিয়েছে। দাদি বলেন তোমার মাথা খারাপ হয়ে গেছে, এইসবের মধ্যে অরুণের কোনো হাত নেই, বরং এসব আমি করেছি যাতে তোমাদের দুজনকে একে অপরের কাছাকাছি আনতে পারি। তুমি তো তার কাছে যেতে অস্বীকার করেছিলে, তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই আমাকে এসব করতে হয়েছে। আরব যখন এসব কথা শুনি তখন সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। দাদি বলেন আমি এসব আমার স্বামীর পুণ্যজন্মের জন্য করেছি এবং খুব শীঘ্রই আমার স্বামীর পুণ্যজন্ম হবে। এই কথা বলেই দাদি সেখান থেকে চলে যান। বেচারা আরব এসব ভেবে পুরোপুরি পাগল হয়ে যায়, কারণ অজান্তে সে অরুণকে খুব খারাপ খারাপ কথা বলে ফেলেছে যা তাকে একদমই বলা উচিত হয়নি এবং তার এই জন্য খুব অনুতাপ হচ্ছে। পরে চ্যাং অরুণের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। অরুণ তাকে বাগানে নিয়ে যায়। এইখানে চ্যাং অরুণকে বলে যে আমি আরবের মৃত্যুর সত্য জানতে পেরেছি এবং এখন আমি পুরোপুরি নিশ্চিত যে এইসব কাণ্ডের পেছনে রাঙের হাতই ছিল। এখন শুধু কোনোভাবে আমার হাতে রাঙের বিরুদ্ধে প্রমাণ চলে আসুক, তারপর আমি তাকে জেলে ঢুকিয়ে দিব। এইসব কথা শুনে অরুণ ভয় পেয়ে যায় এবং বলে যাই করো সাবধানে করো, কারণ আরমও একজন পুলিশ অফিসার ছিল। যখন সে তাকে শেষ করতে একটু দ্বিধা করেনি তখন সেও তোমার সঙ্গে কিছু করতে পারে। চ্যাং বলে তুমি আমার জন্য চিন্তা করো না, আমি নিজের খেয়াল খুব ভালোভাবে রাখবো। ঠিক তখনই সেখানে আরো এসে পড়ে এবং দুজনকে এত কাছাকাছি দেখি তার মাথায় যেন বজ্রপাত হয়। সে দুজনের মাঝে কাবাবের হাড্ডির মতো ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখন তার মা এসে পড়েন এবং তাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে গিয়ে আরবকে বলেন তোমার দাদির কাছে জিজ্ঞেস করো তিনি আমার সঙ্গে এমন কেন করলেন। তোমার জানা আছে তোমার দাদি আমাকে অপহরণ করিয়ে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছেন, যদি আমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আরব বলে দাদি আপনি এমন কেন করলেন? দাদি বলেন যদি আমি এমন না করতাম তাহলে তোমার মা তোমাদের দুজনের বাসর রাতেই বাধা দিত, যা আমি একদমই চাইনি, তাই আমাকে এসব করতে হয়েছে। আরবের মা যখন শুনেন যে অরুণ আর আরবের বাসর রাত হয়ে গেছে এই কথা জেনে তিনি পুরোপুরি পাগল হয়ে যান এবং দাদির উপর রাগ করতে থাকেন। দাদি বলেন আমার উপর রাগ করা বন্ধ করো, আমি যা করেছি খুব ভালোই করেছি, এখন তো তুমি তোমার নাতি নাতনির আসার প্রস্তুতি করো, কারণ খুব শীঘ্রই আমাদের বাড়িতেও বাচ্চাদের আওয়াজ বাজবে। আরবের মা বলেন আমি দাদি হতে চাই, কিন্তু এই মেয়ের নয়, মিনার থেকে। আমি চাই মিনা আর আরবের বাচ্চা হোক, অরুণ আর আরবের নয়। এই কথা নিয়ে শাশুড়ি ও বৌমার মধ্যে তুমুল ঝড়কা শুরু হয়। আরব দুজনের ঝড়কা দেখে পুরোপুরি পাগল হয়ে যায় এবং অরুণের পেছনে পেছনে বাগানে চলে যায়। এইদিকে চ্যাং আর অরুণ সেই কেস নিয়ে কথা বলছিল। ঠিক তখনই আরব এসে পড়ে এবং এসে অরুণ আর চ্যাং সম্পর্ক নিয়ে মন্তব্য করতে থাকে। অরুণ চ্যাংকে বলে তুমি তার কথাই কান দিও না, এই তো সবসময় এমন বাজে কথা বলতেই থাকে। সে চ্যাংকে সেখান থেকে নিয়ে যেতে থাকে কিন্তু আরব তাকে যেতে দেয় না এবং বলে এখন পিঠ ফিরিয়ে কেন পালাচ্ছ? তোমার কি মনে হয়েছিল তুমি আমার পিছনে এসব কাণ্ড করতে থাকবে আর আমার কিছুই জানা হবে না? এইখানে আরব চ্যাংয়ের সামনে অরুণকে
অপমান করতে থাকে এবং তার সম্পর্কে খুব নোংরা নোংরা কথা বলতে থাকে। এসব শুনে অরুণের রাগ হয়ে যায় এবং সে আরবকে আবার টেনে একটা চোয়ার মারে এবং বলে, তোমার মাথায় শুধু বেশি বড় আছে, তাই যখনই কথা বলো শুধু বেশি ঝরাও, কিন্তু সবাই তোমার মতো নয়। চ্যাং খুব ভালো মানুষ এবং মেয়েদেরকে সম্মান করতে জানে। অরুণ চ্যাংকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমাকে এত কিছু শুনতে হলো। সে চ্যাংকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। আরব চ্যাংকে বলে, এই মেয়ে থেকে দূরে থাকো, নইলে এই মেয়ে তোমাকেও আমার মতো বোকা বানাবে, যেমনটা সে আমাকে বানাচ্ছে। চ্যাং অরুণের পক্ষ নিয়ে বলে, আমি অরুণকে ছোটবেলা থেকে চিনি। অরুণ এমন মেয়ে নয় যেমনটা তুমি তার সম্পর্কে বলছো। অরুণ খুব ভালো এবং দয়ালু মনের মেয়ে। যদি তুমি তার ভালো করে খেয়াল না রাখতে পারো, তাকে সম্মান না দিতে পারো, তাহলে তাকে আমার কাছে ছেড়ে দাও। আমি তার ভালো করে খেয়াল রাখবো এবং সম্মানও করব। এই কথা বলে চ্যাং সেখান থেকে চলে যায় আর আরো ভা করে তাকিয়ে থাকে। পরে চ্যাং অরুণকে ফোন করে এবং তাকে বলে যে, তোমার আর আরবের কন্ট্যাক্ট ম্যানেজার সম্পর্কে আমার সব জানা আছে, কারণ মিমি আমাকে সব বলে দিয়েছে। আমি জানি তুমি এসব বলতে চাওনি, কারণ তোমার মনে হয়েছে আমি তোমাকে ভুল বুঝবো, কিন্তু তা নয়। আমি জানি তুমি এমন মেয়ে নয়, তাই তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। অরুণ বলে, আমাকে বোঝার জন্য ধন্যবাদ। চ্যাং বলে, অরুণ, যদি এসব তোমার পক্ষে সামলানো কঠিন হয়ে যায় তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে এসব থেকে বেরিয়ে আসতে সাহায্য করব। অরুণ বলে, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি এসব ম্যানেজ করে নিব। এই কথা বলেই অরুণ ফোন কেটে দেয়। পরে অরুণ আর আরব একই বিছানায় ঘুমিয়ে আছে। এইখানে আরব ঘুমের মধ্যেই অরুণকে জড়িয়ে ধরেন। অরুণ যখন এটা দেখে তখন সে পুরোপুরি আগুন হয়ে যায় এবং আরবের উপর রেগে যায় যে, তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? আরব বলে, আমি ইচ্ছা করে তোমাকে জড়াইনি, এই বিছানা খুব ছোট, পাশ ফিরতে গিয়ে তোমার হাত আমার উপর চলে গেছে। অরুণের এই কথাই খুব রাগ হয়, তাই সে তার বালিশ নিয়ে সোজা সোফায় ঘুমাতে চলে যায়, কারণ সে আরবের উপর খুব রাগ করে আছে যা আরব তার সঙ্গে করেছে। পরের দিন আরব অরুণের জন্য খুব অস্থির থাকে, কারণ তার মাথায় এই চিন্তা ঢুকে গেছে যে চ্যাং আর অরুণ তার পেছনে কোনো কারসাজি করছে। তাই সে ম্যাংকে বলে যে সে অরুণের উপর 24 ঘন্টা নজর রাখবে এবং তার প্রতি মুহূর্তের খবর তাকে এনে দিবে। ম্যাং যখন এসব শুনে তখন আরবকে বলে, মনে হচ্ছে তোমার অরুণের প্রতি ভালোবাসা হয়ে গেছে, তাই তুমি তার প্রতি এত পজিটিভ হয়ে যাচ্ছ, তোমার হিংসে হচ্ছে তাই না? আরব বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? এমন কিছুই নয়, আমি এসব করছি যাতে আমাদের সম্পর্কের মাঝে কেউ না আসতে পারে। ম্যাং বলে, তোমার অজুহাত খুব ভালো, কিন্তু আমিও জানি আর তুমিও জানো যে তুমি ধীরে ধীরে অরুণকে পছন্দ করতে শুরু করেছো। এই কথা বলে ম্যাং সেখান থেকে চলে যায়। পরে অরুণ খাবার নিয়ে তার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এখানে ম্যাং অরুণকে বলে, চলো আমি তোমার সঙ্গে যাই। অরুণ বলে, তোমার এখানে অনেক কাজ থাকবে, তুমি গিয়ে সেই কাজ করো, আমি একাই বাড়ি যেতে পারবো। ম্যাং বলে, তুমি কেমন কথা বলছো? তুমি এই বাড়ির মালকিন আর তোমার সেবা করাও তো আমার কাজ, চলো আমি তোমাকে পৌঁছে দিই। ম্যাং অরুণকে তার ভাইয়ের বাড়িতে পৌঁছে দিতে চলে যায় এবং সেখানে গিয়ে অরুণের প্রতিটি মুহূর্তের খবর আরবকে দিতে থাকেন। আরব এইসব দেখে খুব খুশি হয়। পরে অরুণ তার ভাইয়ের সঙ্গে খাবার খাচ্ছিল, ঠিক ওই দিক থেকে চ্যাং ও মিমি এসে পড়েন, কারণ অরুণ তাদের দুজনকেও আমন্ত্রণ জানিয়েছিল। ম্যাং যখন তাদেরকে দেখে তখন সে সোজা গিয়ে আরবকে এটা জানিয়ে দেয়। আরব যখন এসব জানতে পারে তখন সে রাগে পুরোপুরি পাগল হয়ে যায়। এইদিকে চ্যাং অরুণের সঙ্গে সময় কাটাচ্ছিল এবং অরুণকে জিজ্ঞেস করে, তোমার আর আরবের আবার ঝগড়া হয়েছে? অরুণ বলে, এ তো আমাদের রোজকার ব্যাপার, তুমি এসব কথাই কান দিও না। তারা দুজনেই এসব কথা বলছিল, ঠিক তখন আরব এসে পড়ে এবং একজন পজিটিভ স্বামীর মতো অরুণের উপর অধিকার দেখাতে থাকে। অরুণ যখন আরবকে দেখে তখন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আরব এখানে অজুহাত দিতে থাকে যে দাদি তোমার সঙ্গে ডিনার করতে পাঠিয়েছেন। অরুণ যখন এটা শুনে তখন আরবকে কিছুই বলতে পারে না, কারণ সে দাদির কথা এড়াতেই পারে না। পরে সবাই মিলে ডিনার করে। এখানে আরব ইচ্ছাকৃতভাবে চ্যাংকে জ্বালাতে অরুণের উপর খুব ভালোবাসা ঢেলে দেয় এবং তাকে খুব আদর যত্ন করেন। এটা দেখে অরুণ পুরোপুরি হতবাক হয়ে যায় যে এই ছেলেটার আসলে কি হয়েছে, সে এমন কেন করছে। এইদিকে চ্যাংয়েরও রাগ বেড়ে যাচ্ছিল আরবের এসব আচরণ দেখে। পরে অরুণ আরবকে এক পাশে ডেকে জিজ্ঞেস করে, তোমার মাথায় কি জ্বলছে? তুমি এসব কেন করছো? সবার সামনে এমন কেন দেখানোর চেষ্টা করছো যেন তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো? আরব
আরব বলে, আমি কি ভুল কিছু করেছি? তুমি আমার স্ত্রী, তাই তোমার আদর যত্ন করা তো আমার কাজ। আর তাছাড়া আমার তোমাকে এটা মনে করিয়ে দেওয়ার দরকার নেই যে তুমি ইতিমধ্যেই আমার স্ত্রী হয়ে গেছো। অরুণ বলে, তোমার এসব করতে খুব মজা লাগছে তাই না? যদি আমি একই জিনিস তোমার প্রিয় মিনার সামনে করি তাহলে তোমার রিয়াকশন কি হবে? আরব বলে, তুমি যা খুশি করো, আমার কিছুই হবে না। অরুণ বলে, ঠিক আছে, যদি তোমার এটাই ইচ্ছা তাহলে এখন আমি তোমাকে বলছি আমি তোমার সঙ্গে কি করব। এখন মিনাকে আসতে দাও, তার সামনে আমি তোমার এমন অবস্থা করব যে তুমি আমার সঙ্গে এসব করতেই ভুলে যাবে। ঠিক তখন ওই দিক থেকে সারান এসে পড়ে এবং দুজনে ঝড়গা শুনে ফেলে। সারান আরবকে একপাশে নিয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে মিনা ততটা ভালো মেয়ে নয় যতটা সে তার সম্পর্কে ভাবে। আরবের এই কথাই রাগ হয় এবং সে বলে, মিনার সম্পর্কে কিছু বলার আগে মনে রেখো সে আমার গার্লফ্রেন্ড, তাই তার সম্পর্কে খারাপ কিছু বলার আগে 10 বার ভেবে নিও। সারান বলে, আমি মিনাকে তোমার থেকেও ভালো চিনি, তাই আমার জানা আছে সে কেমন মেয়ে। তুমি সবসময় আমার বোনকে খারাপ খারাপ বলে থাকো যে সে টাকার জন্য তোমাকে বিয়ে করেছে, কিন্তু তোমার সঠিক কারণ জানা আছে সে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে কেন। কারণ মিনা তার উপর প্রাণঘাতী হামলা করেছিল এবং তাকে মারার চেষ্টা করেছিল। তাই আগে অরুণ তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে যাতে সে মিনা থেকে প্রতিশোধ নিতে পারে। আরব সারানের কথাই একদম বিশ্বাস করে না। সারান বলে, ঠিক আছে, তোমার আমার কথাই বিশ্বাস নেই, ঠিক আছে, একদিন তোমারও জানা হয়ে যাবে মিনা কেমন মেয়ে। যখন সে তোমার পরিবারের সঙ্গে খারাপ করবে তখন তার আসল রূপ তোমার জানা হয়ে যাবে। এই বলে সারান সেখান থেকে চলে যায়। পরে আরও বাড়ি ফিরে ড্রিঙ্কস খেয়ে সারানের সেসব কথা ভাবছিল যে সারান মিনা সম্পর্কে যা বলেছিল তা কি সত্যি। এইদিকে মিনা বারবার আরবকে ফোন করছিল, মেসেজও করছিল, কিন্তু আরব তার ফোন আর মেসেজ দেখেও উত্তর দেয় না, বরং তাকে ইগনোর করে। মিনা এইসব দেখে খুব রাগ হয় এবং সে তার বাবাকে বলে, এই ছেলে আমাকে পাগল করে দিবে, আমার ফোন তুলছে না, মেসেজের উত্তরও দিচ্ছে না। তার বাবা তাকে বোঝান, হয়তো আরব কোথাও ব্যস্ত আছে বলে তোমার ফোন তুলছে না, যত তাড়াতাড়ি ফ্রি হবে তত তাড়াতাড়ি তোমাকে ফোন করবে, নইলে কাল তুমি তার সঙ্গে দেখা করে সব ক্লিয়ার করে নিও, ঠিক আছে, কিন্তু এখন আমার মাথা খেও না, বুঝলে। অন্যদিকে অরুণ যখন আরবকে এভাবে মদ খেতে দেখি তখন জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি এত টেনশনে ড্রিঙ্কস করছো কেন? আরব বলে, তুমি তো আমার টেনশনের কারণ। কোনো পুরুষ কিভাবে শান্ত থাকতে পারে যখন জানতে পারে তার স্ত্রীর বাইরের অ্যাফেয়ার চলছে? অরুণ তাকে আবার বোঝায় যে তার আর চ্যাংয়ের মধ্যে এমন কিছুই নেই, কিন্তু আরব এটা মানতে রাজি নয়, উল্টো চ্যাংকে নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে। অরুণ বলে, যদি আমার বাইরে অ্যাফেয়ার চলতো তাহলে তোমারটা কি? আমি তো চ্যাংয়ের সঙ্গে মর্যাদার সঙ্গে থাকি, কিন্তু তুমি তোমার গার্লফ্রেন্ডকে আমাদের বাড়িতে ডেকে আমার বেডরুমে তার সঙ্গে রোমান্স করো, এটাকে কি বেশরমি বলে না? তুমি সবসময় আমাকে চ্যাং নিয়ে খোঁচা দাও, তাই না? তাহলে কি আমি কখনো চ্যাংকে আমার বেডরুমে ডেকে তার সঙ্গে সেসব কাণ্ড করেছি যা তুমি মিনার সঙ্গে করেছো? তাই আমাকে বেশরম বলার আগে নিজেকে ভেবে দেখো তুমি কত বেশরম। অরুণ এভাবেই আরবকে উল্টো জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। আরবের অরুণের উপর খুব রাগ হয়, সে রাগে বেডরুমে যায় এবং সেখানে গিয়ে অরুণের উপর রাগ ঝাড়তে থাকে এবং বলে, তুমি আমাদের বেডরুমে সে চ্যাংয়ের বাচ্চাকে নিয়ে আসবে আর তার সঙ্গে মজা করবে? তোমার সাহস কিভাবে হলো আমার সামনে এই কথা বলার? অরুণ বলে, তুমিও তো মিনাকে এই রুমে নিয়ে এসেছিলে এবং তাকে কেস করেছিলে, আমি কি তোমাকে কিছু বলেছি? যখন আমি তোমার ব্যাপারে বাধা দিই না তাহলে তুমিও আমার ব্যাপারে কেন বাধা দাও? আরব বলে, আমি তো শুধু মিনাকে কেস করেছি, জানি না তুমি চ্যাংয়ের সঙ্গে কি কি করেছো। অরুণের এ কথাই রাগ হয় এবং সে আরবকে টেনে একটা চোয়ার মারে। আরবও রেগে যায় এবং অরুণের সঙ্গে জোর করে করতে থাকে এবং তাকে জোর করে কিস করে। বেচারি অরুণ এসব দেখে পুরোপুরি কান্না করে। আরব যখন অরুণকে এভাবে কাঁদতে দেখে তখন তারও ভালো লাগে না এবং সে অরুণকে ছেড়ে দেয়, ক্ষমাও চায়, কারণ সে অরুণের সঙ্গে যা করেছে তা ভুল ছিল। অরুণ এখানে আরবের একটা কথাও শুনে না, উল্টো তাকে রুম থেকে বের করে দেয় এবং তারপর ফুফিয়ে ফুফিয়ে নিজের ভাঙ্গা ভাগ্যের উপর কাঁদতে থাকে। পরের দিন দাদি আরবের আত্মার শান্তির জন্য পুজো পাঠের আয়োজন করেন।
যার জন্য অরুণ নিজের হাতে খাবার রান্না করেছে। দাদি যখন আরবকে বাইরে ঘুমাতে দেখেন তখন অরুণকে জিজ্ঞেস করেন, আরব এখানে কেন ঘুমাচ্ছে? সে তোমার সঙ্গে তোমার ঘরে কেন ঘুমাচ্ছে না? অরুণ এই ব্যাপারে কোনো উত্তর দেয় না, উল্টো দাদিকে বলে, আপনি এই ব্যাপারে আপনার নাতির কাছ থেকে জিজ্ঞেস করুন। এই কথা বলে অরুণ সেখান থেকে চলে যায়। পরে দাদি আরবকে জিজ্ঞেস করেন, তুমি এখানে কেন ঘুমাচ্ছ? কাল রাতে কি তোমাদের দুজনের ঝগড়া হয়েছে? আরব বলে, এই কথা তো আপনার বৌমার কাছ থেকে জিজ্ঞেস করা উচিত ছিল যে সে কাল রাতে আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছে কেন। দাদি বলেন, আমি তাকে জিজ্ঞেস করেছি, সে বলছে আমি তোমাকে জিজ্ঞেস করি। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলছো আমি অরুণকে জিজ্ঞেস করি। আসলে আমি কার কাছ থেকে জিজ্ঞেস করব? আরব বলে, দাদি তোমার কাছে সবসময় আমারই ভুল দেখা যায় কেন? অরুণের ভুল তুমি দেখতে পারো না? দাদি বলেন, অরুণ এত সুন্দর যে ঝড়কাই করতেই পারে না। নিশ্চয়ই তুমি তার সঙ্গে কিছু করেছো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি আরবের আত্মার শান্তির জন্য পুজো রেখেছি এবং অরুণ নিজের হাতে খাবার বানিয়েছে। আরব যখন শুনি যে অরুণ খাবার করেছে তখন সে পুরোপুরি নরম হয়ে যায়। দাদি বলেন, এখন তাড়াতাড়ি উঠো আর রেডি হয়ে নাও। এই কথা বলে দাদি সেখান থেকে চলে যান। এইদিকে অরুণ পুজোর সব প্রস্তুতি করছিল। ঠিক তখন ওই দিক থেকে মিনা আরবের সঙ্গে দেখা করতে আসে এবং এসে সোজা অরুণের সঙ্গে ঝগড়া করতে লেগে যায়। অরুণেরও মিনার উপর রাগ হয়ে যায়, তাই সে তাকে বাড়ির ভেতর ঢুকতে দেয় না এমন বলে, তোমার লজ্জা করে না? এই বাড়িতে পা রাখার সময় তোমার জানা আছে যে তোমার বাবা এই বাড়ির ছেলেকে কেড়ে নিয়েছে, আর এসব জেনেও তুমি বেশরমের মতো এ বাড়িতে চলে আসো? যদি বাড়ির লোক জেনে যায় তোমার বাবা তাদের ছেলের সঙ্গে কী করেছে, তাহলে তোমার জানা আছে তারা তোমার সঙ্গে কী করবে? মিনা যখন এসব শুনি তখন পুরোপুরি হতভম্ব হয়ে যায় এমন বলে, তুমি কি বাজে কথা বলছো? আমার বাবার আরমের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই আমার বাবাকে এসবে জড়ানো বন্ধ করো। তোমার কাছে কি প্রমাণ আছে যে এসব কাণ্ডের পেছনে আমার বাবার হাত? অরুণ বলে, এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু শীঘ্রই চলে আসবে, আর সেদিন আমি তোমার বাবার সব কারোকার সবার সামনে বের করে দিব। তাই এখান থেকে দূর হয়ে যাও, কারণ আমি চাই না আরমের খুনি ছায়াও এই পুজোয় পড়ুক। আজ আরমের আত্মার শান্তির জন্য পুজো হচ্ছে, তাই আমি চাই না তোমার মতো ডাইনির ছায়াও এতে পড়ুক। মিনা যাওয়ার নাম নেয় না। তখন অরুণ মিনাকে দাদির নাম করেই ভয় দেখায়। মিনা চুপচাপ সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে অরুণকে হুমকি দেয়, খুব শীঘ্রই তোমার আর আরবের সম্পর্ক ভেঙে যাবে, আর তারপর এই বাড়ির বউ হব আমি। তারপর দেখি তুমি আমাকে এ বাড়িতে ঢুকতে কিভাবে আটকাও। এই বলে মিনা সেখান থেকে চলে যায়। এইদিকে আরব অরুণের সব কথা শুনে ফেলে এবং এখানে আরবেরও জানা হয়ে যায় যে তার ভাইয়ের মৃত্যুর পেছনে মিনা আর তার বাবার হাত আছে। এইটা জেনে তার খুব বড় ধাক্কা লাগে। পরে আরবও তার ভাইয়ের মৃত্যুর পেছনে কারণ জানার চেষ্টা করে এবং এই সূত্রে সে তার ভাইয়ের এক পুলিশ অফিসার বন্ধুর কাছে সাহায্য চায় এবং তাকে বলে, আমার ভাইয়ের খুনের সম্পর্কে জানতে চাই। সে বলে, এটা খুব গোপনীয় ব্যাপার, আমি তোমাকে এইভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না এভিডেন্স নেই। আরব বলে, আরব আমার ছোট ভাই ছিল, তার সম্পর্কে সব জানা আমার অধিকার, প্লিজ আমাকে সাহায্য করো। পুলিশের লোকটা বলে, আমি তোমার সঙ্গে দেখা করব। এইখানেই 12 পর্ব শেষ হয়।